কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, পর্যবেক্ষণে 93% মেধার ভিত্তিতে নিয়োগের পরামর্শ। অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ, চলছে সেনা টহল, বিভিন্ন স্থানে তল্লাশি। সরকার পতনের ষড়যন্ত্র করছিল বিএনপি জামায়াত, বললেন আইজিপি। সহিংসতাকারীদের কোনো ছাড় নয়। দুর্বৃত্তদের গুলিতেও নিহত হয়েছে অনেকে, ময়নাতদন্তে মিলেছে প্রমাণ। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণ অংশে 93% মেধার ভিত্তিতে মুক্তিযোদ্ধা 5, প্রতিবন্ধী 1, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সরকারকে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আদালত 9 জন আইনজীবীর বক্তব্য শোনেন। গত 5 জুন হাইকোর্ট কোটা বহাল রেখে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু অ্যাপিল করে রাষ্ট্রপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকুরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান অহিদুল ইসলাম সহ 7 জন। শুনানিকে কেন্দ্র করে পুরো আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ বলবৎ করা হয়েছে, তবে বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত তা শিথিল থাকবে। রাতে সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন স্থানে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা রয়েছে। রাস্তার মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে তল্লাশি। গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নৈরাজ্য সৃষ্টিকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। রবি ও সোমবার ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। ট্রেনসহ গণপরিবহন বন্ধ রয়েছে। হাসপাতাল ও জরুরি সেবায় নিয়োজিত কর্মী ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছেন না। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পরিকল্পিতভাবে ধ্বংসলীলা চালিয়েছে বিএনপি জামাত। যারা এই সহিংসতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিশৃঙ্খলা করে স্বাধীনতা বিরোধীদের সরকার পতনের ষড়যন্ত্র ছিল বলে জানান আইজিপি। সকালে রাজারবাগে চিকিৎসাধীন আহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে যান তিনি। বাকিটা জানাচ্ছেন আহমদ বাবু। সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আহত সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি সাংবাদিকদের বলেন, অতীতেও এই গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। যারা এ ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে নিয়ে আসতে আমরা কাজ করছি এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশৃঙ্খলাকারীদের শুভবুদ্ধির উদয় হবে, ঘরে ফিরে যাবে, না গেলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। দেশের স্বাধীনতার যে চেতনা, এই চেতনাকে ভুলুণ্ঠিত করে স্বাধীনতা বিরোধী একটি চক্র সরকার বিরোধী এবং সরকারকে হটানোর জন্য একটা ষড়যন্ত্র। বিশৃঙ্খলাকারীদের তথ্য দিলে তাদের পুরস্কার দেওয়ার কথা বলেন আইজিপি। আইনের আওতায় এনে যথাযথ আইন শৃঙ্খলা ব্যবস্থা সুদৃঢ় রাখতে আমরা বদ্ধপরিকর। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আত্মরক্ষার্থে এবং জানমালের নিরাপত্তার জন্য কঠোর হচ্ছে পুলিশ, কিন্তু চলমান সহিংসতায় রাজধানীতে পুলিশের গুলিতেই প্রাণহানি হচ্ছে না।
বরং দেশি বিদেশি অর্থায়নে কোটা আন্দোলনের নামে অনুপ্রবেশ করা অস্ত্রধারী জামাত শিবির সহ প্রশিক্ষিত সন্ত্রাসীদের হাতেও মানুষ নিহত হচ্ছে, এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিবির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ। এদিকে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান জানিয়েছেন 20 অধিক মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। তাফসির হাসানের ক্যামেরায় দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত। কোটা আন্দোলনের নামে ধারাবাহিকভাবে চালানো হয় ব্যাপক সহিংসতা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একের পর এক চালানো হয়েছে নাশকতা। দুর্বৃত্তদের দমাতে দফায় দফায় সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে। এসব ঘটনায় সাংবাদিক, পুলিশ আর সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে নিহত হয়েছেন অনেকে, আবার গুরুতর জখম হয়ে চিকিৎসা নিতে আসা অনেকে হাসপাতালে মারা গেছেন। নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় এসব মরদেহ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান বলছেন, সুরতহাল শেষে এসব মরদেহ ময়নাতদন্ত হচ্ছে। কিছু কিছু বডি আছে যেগুলি মাস বিটিং বলি, বডির বিভিন্ন জায়গায় ইনজুরি ছিল, তারপর ব্লান্ট ট্রমা ছিল হেডে, এসব কারণে মারা গেছে। আবার কিছু কিছু বডি পাইছে আমরা বুলেট ইনজুরি, তার মধ্যে কিছু বুলেট ছিল, পিস্তল। গোয়েন্দা পুলিশ বলছে, দেশি বিদেশি উস্কানি এবং অর্থায়নে সহিংসতায় যুক্ত হয়েছে দেশবিরোধী অপশক্তি। অনেকে অর্থ দিয়ে সহায়তা করছেন, অনেকে অস্ত্র দিয়ে সহায়তা করছেন, অনেকে খাবার পানি দিয়ে সহায়তা করছেন। এবং কারা অর্থ দিচ্ছেন, কারা খাবার দাবার সাপ্লাই দিচ্ছেন, কারা এগুলিতে ইন্ধন দিচ্ছেন, আমরা সবারই নাম্বার আমরা পেয়েছি। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারাও বলেছে বাহিরের ইন্ধন আছে, এবং তাদের যে কথোপকথন সেই কথোপকথনও আমরা পেয়েছি, তারা বাহির থেকে এখানে প্যাট্রোনাইজ করছে। এই গোয়েন্দা কর্মকর্তার দাবি, পুলিশ নয় বরং দুর্বৃত্তরাই মানুষ হত্যা করছে। সমস্ত জায়গাগুলিতে তারা আগুন লাগাচ্ছে এবং পুলিশ সদস্যদেরকে তারা মেরে হত্যা করছে, এরকম অবস্থায় তারা নিয়ে গেছে। আমরা সেক্ষেত্রে আমাদের কোনো পুলিশ সদস্য ইন্টেনশনালি কারোর উপর কিন্তু কোনো গুলিও বর্ষণ করছেন না এবং কাউকে মারপিটও করছেন না, কিন্তু আমরা আত্মরক্ষার্থে আমরা আমাদের অবস্থানগুলি ধরে রাখার চেষ্টা করছি। সাবোটাজ করার জন্য জামাত শিবিরের একটি চক্র পুলিশ সদস্য নাকে সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, আহত করেছে, এবং সেইগুলির আমরা এই অসংখ্য জামাত শিবির সদস্যের নামও পেয়েছি। প্রায় 60 থেকে 70 জনকে আমরা স্পট থেকে গ্রেপ্তারও করেছি। তবে এমন নাশকতাকারীদের ছাড় নয় বলে জানান তিনি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোটা আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেতু ভবন এবং বিআরটিএ সদর দপ্তর। সরকারি গুরুত্বপূর্ণ এই দুটি স্থাপনার 60টি যানবাহন পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ন্যাক্কারজনকভাবে লুটপাট করেছে রাষ্ট্রীয় দলিল, দস্তাবেজ সহ ল্যাপটপ, কম্পিউটার। ওদের তাণ্ডব থেকে রেহাই পায়নি অফিসের ফ্রিজ, ফার্নিচারও। ঘটনায় তদন্ত কমিটি গঠন ও মামলা দায়ের করেছে প্রতিষ্ঠান দুটি। বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন। কোটা বিরোধী আন্দোলনকারীদের ছদ্মবেশে শত শত দুষ্কৃতিকারীর হামলায় লণ্ডভণ্ড সেতু ভবন। প্রথমে পথচারীদের মোটরসাইকেল ছিনতাই করে পেট্রোল নিয়ে কাপড়ে পেঁচিয়ে মুহুর্মুহু ঢিল ছড়ে ভবনে এবং পার্কিং এরিয়ায়। নিমিষেই আগুনে পুড়ে ভস্ম হয় সেতু ভবনের 55টি গাড়ি। এরপর গেট ভেঙে চলে হামলা, লুটপাট। ছিনতাই করা হয়েছে ফ্রিজ থেকে শুরু করে ফার্নিচার, এসি, ল্যাপটপ, কম্পিউটারও তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভবনের কয়েকটি ফ্লোরেও দেয়া হয় আগুন। 55টা যে যানবাহন সেটা তো পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এর মধ্যে জিপ, যেটা এসইউভি রয়েছে, পিক আপ, মিনিবাস, মাইক্রোবাস এবং মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের যানবাহনই এই জায়গায় রয়েছে। ভবনেরও নিচতলা থেকে শুরু করে আমাদের প্রতিটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, লুট করে নিয়ে গিয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তার তদন্তে 7 সদস্যের কমিটি করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান সচিব। মামলার জন্য থানায় করা হয়েছে, আর এটা দ্রুততম সময়ের মধ্যে, কারণ কাজ শুরু করতে এটা ভবনটাকে নিরাপত্তার ভিতরে ঢুকতে হবে। আমরা এখন পর্যন্ত যেটা শুধুমাত্র নিচতলার বেসমেন্টটায় যেতে পারছি, কিন্তু উপরে যাওয়ার জন্য যে টেকনিক্যাল একটা ক্লিয়ারেন্স দরকার, আমরা ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স, যেটা গ্যাসের ক্লিয়ারেন্স তারা সাধারণত দিয়ে থাকে, সেটা তারা দিয়েছে। বাকিটা এখন আমাদের দ্রুততম সময়ের মধ্যেই কমে। একই রকম তাণ্ডব চালানো হয়েছে সেতু ভবন লাগোয়া বিআরটিএ ভবনেও।
আগে থেকেই ওত পেতে থাকা হামলাকারীরা প্রথমেই চড়াও হয় সিসিটিভি সেন্টারে। সার্ভার ডাটা সেন্টার রক্ষা পেলেও আগুনে ছাই হয়ে গেছে ফ্লোরে ফ্লোরে থাকা গুরুত্বপূর্ণ সব দলিল। সারা বাংলাদেশের এই যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থার এটি প্রাণকেন্দ্র, আমাদের যে মূল ডেটা সেন্টার এখানে অবস্থিত। অগ্নিকাণ্ডটা কিন্তু নিচতলায় তারা দেওয়ার পরে যে উপর তলায় উঠেছে তা কিন্তু না, তারা প্রত্যেক লেভেলে আলাদাভাবে আগুন ধরিয়ে দিয়েছে। অনেক কম্পিউটার, ল্যাপটপ এবং আসবাবপত্র তারা আমাদের কর্মচারীদের আঘাত করে তারা লুট করে নিয়ে গেছে। বেজমেন্টে থাকা গাড়িও পুড়িয়ে দিয়েছে নৃশংস হামলাকারীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় আরও গুরুত্বপূর্ণ মালামাল। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। চলমান সহিংসতা দ্রুত বন্ধ হওয়া জরুরি বলছেন রপ্তানিকারকরা। তাদের আশঙ্কা, এমন পরিস্থিতি চলতে থাকলে বিদেশি ক্রয় আদেশ কমে যেতে পারে। এদিকে সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে নিত্যপণ্যের দাম বাড়ারও শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। শান্তিপূর্ণ উপায়ে সব সমস্যার সমাধানের তাগিদ দিয়েছেন তারা, জানাচ্ছেন তৌহিদুর রহমান। কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে ছাত্ররা আন্দোলন শুরু করলেও এখন এতে ঢুকে গেছে তৃতীয় পক্ষ। কয়েকদিন ধরেই ব্যাহত আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, শিল্পের কাঁচামাল যোগান ও উৎপাদিত পণ্য বন্দরে পাঠানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পাশাপাশি আর্থিক সেবাও বন্ধ। সব মিলিয়ে রপ্তানি বাণিজ্য নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। ক্লায়েন্টদের সাথে যখন আমি কমিউনিকেশন লেস হয়ে যাব, তখন আমাদের যে অর্ডার নিয়ে নেগোসিয়েশন, কথাবার্তা, এগুলি সব বন্ধ হয়ে যায় এবং তারা যখন আমাকে খুঁজে পাবে না, তখন অর্ডারগুলি অন্য দেশে শিফট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হলো এই গত কয়েকদিনের সিচুয়েশনে আমাদের ইন্টারনাল যে মুভমেন্ট সেগুলি বন্ধ। ফলে আমার যে উৎপাদনের জন্য যে এখান থেকে ওখান থেকে আমার অ্যাক্সেসরিজ, র মেটেরিয়াল আনতে হয়, সেগুলি আমি কিন্তু আনতে পারিনি। সার্বিক সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। তা না হলে পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কাও তাদের। সাপ্লাই চেইন পুরো ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে বহুলাংশে। সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হলে যেমন কালকে মুরগির দিয়ে 170, 180, 190 করে কিনতে হয়েছে। তো এটা তো আজকে হয়তো আরো খারাপের দিকে গেল। তো এইগুলো মানে আমরা যেটা বলি কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে আরো ইন্ডাস্ট্রি থেকে বাড়িয়ে ফেলতেছে, জনজীবন আরো দুর্বিষহ হবে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার বিকল্প দেখছেন না অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এই পরিস্থিতি যত বেশি লম্বা দীর্ঘায়িত হবে, ততই বেশি অর্থনীতি ক্ষতিগ্রস্ত। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, জনজীবন ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না এবং সবকিছু মিলিয়েই একটা অচল অবস্থা, সার্বিক অচল অবস্থা হবে। অর্থনীতি তার বাইরে না। কাজে দ্রুত সমাধান হচ্ছে একমাত্র উপায় এবং সেটা রাজনৈতিক সমাধানই দরকার। এদিকে আর্থিক লেনদেন ও বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ স্বাভাবিক রাখতে ইন্টারনেট সেবার ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো দ্রুত মেরামতের কথা বলছেন তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার খেলা সংবাদ। নারী এশিয়া কাপে আজ রয়েছে দুটি খেলা। দুপুর 2:30টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে ভারত। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7:30টায় নেপাল পাকিস্তান লড়বে। প্রথম ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হেরেছে পাকিস্তানি মেয়েরা। অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে দারুণ জয়ে এশিয়া কাপ শুরু করেছে নেপাল। এই ম্যাচ জিতলে পরের পর্বের দিকে বেশ খানিকটা এগিয়ে যাবে হিমালয় কন্যারা। এদিকে আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানি মেয়েদের। অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার ভারতের শুরুটা হয়েছে দুর্দান্তভাবে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় মেয়েরা। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আরব আমিরাতকে হারিয়ে সেই স্বপ্ন আরও মসৃণ করতে চায় হরমনপ্রীত কৌরের দল। শেষ করছি দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরেকবার। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, পর্যবেক্ষণে 7% রাখার পরামর্শ। অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ, চলছে সেনা টহল, বিভিন্ন স্থানে তল্লাশি। সরকার পতনে ষড়যন্ত্র করছিল বিএনপি জামায়াত, বললেন আইজিপি। সহিংসতাকারীদের কোনো ছাড় নয়। দুর্বৃত্তদের গুলিতেও নিহত হয়েছে অনেকে, ময়নাতদন্তে মিলেছে প্রমাণ।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুক ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রয়েছে 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।